স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার বিজ ডায়ালগে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা দেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলব। বিশেষ করে টেক্সটাইল খাত নিয়ে আমরা আজ আলোচনা করব। এই জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন স্টুডিওতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। শুরুতেই যেটি জানতে চাই, আসলে কেমন চলছে আপনাদের খাতটি? আমরা এখন অ্যাকচুয়ালি একটা সমগ্র দেশে একটা সংকটময় একটা অবস্থান করছি, যে এখানে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, অর্থের সংকট, নিরাপত্তার সংকট, এতগুলো সংকট নিয়ে তো ব্যবসা করা খুব ডিফিকাল্ট। আমরা যারা ব্যবসা করে থাকি, আমরা ব্যাংক থেকে টাকা বড় করে থাকি, বড় করে সময় মতো প্রোডাকশন করে আবার ব্যাংকে টাকা ফেরত দিই, আবার টাকা ফেরত পাই। এটাই হচ্ছে আমাদের চক্র। কিন্তু এখন ব্যাংকও আমাদের অর্থায়ন করছে না বা করতে পারছে না, ব্যাংকেরই তার নিজের সক্ষমতা হারিয়ে ফেলছে। তো আমরা ব্যবসা করব কাকে দিয়ে? ব্যবসা তো চ্যানেলাইজ হয় একটা রুট ধরে, সেটা হচ্ছে ব্যাংকিং রুট। বহির্বিশ্বে আমাদের LC অ্যাকসেপ্ট করছে না, আমাদের রেটিং আমরা হারিয়ে ফেলছি ক্রমশ, এবং আস্থাও হারিয়ে ফেলছি। আর আমরা যারা বড়োয়ার, আমরা সে সুযোগ যদি না পাই বা ওই সুযোগ থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তো আমাদের প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিগুলো ডিফল্টার হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলা কিন্তু আপনাকে চারিদিক থেকে আঁকড়ে ধরছে। কিন্তু আমরা হয়তো এখন উপলব্ধি করতে পারছি না। ব্যাংকগুলো রিশিডিউল করে দিচ্ছে। রিশিডিউল করা মানে যে আপনি বেঁচে গেলেন বা আপনার প্রজেক্টটা ভাইবেল হয়ে গেল, তা না। রিশিডিউলের পাশাপাশি আপনি তাকে অর্থায়নও করতে হবে, আর ব্যবসা করার পরিবেশটাও তৈরি করে দিতে হবে। এই দুটার যদি সমন্বয় না হয়, তাহলে আপনার ব্যবসা ফ্লপ করবে। ইকোনমিতে যে আপনি বলেন আমরা চালিকা শক্তি, আমরা আসলে চালিকা শক্তি হিসেবে আর সামনে দাঁড়াতে পারবো না, এবং এটা একটা বিরাট সংকটে গিয়ে পৌঁছাবে। এমনি আমরা এই চ্যালেঞ্জগুলোর কথা আপনি যে বলছিলেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। একটু শুরুতে একটু জানতে চাই, আসলে আপনাদের BTMA সদস্যভুক্ত আসলে কতগুলো মিল এখন চালু আছে, বা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স কি? আমরা প্রায় শুনি, বা আপনারাও বেশ কয়েকটা সংবাদ সম্মেলনে বলেছেন যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা পরিচালনা করতে পারেন। আসলে বাস্তব চিত্রটা কি, মানে কোন অবস্থায় আছেন আপনারা? আমাদের মেম্বার মিল হচ্ছে 1850-এর মতো। এখানে 3টা ভাগ আছে। ধরেন, কিছু আছে স্পিনিং মিল, তারা সুতা বানায়, তারপর ডাইং মিল, তারপরে আছে উইভিং, মনে করেন ডেনিম বানাচ্ছে। তো এর মধ্যে আপনার ব্যাংকিং ব্যবস্থা বা বিভিন্ন জটিলতার কারণে আগেই বন্ধ হয়ে যায় প্রায় 300-র মতো। তার মধ্যে 130টার মতো হচ্ছে স্পিনিং মিল। আর আজকে যদি আমাকে প্রশ্ন করেন কতগুলো বন্ধ আছে, আমি বলবো আজকে আমাদের মানে 50%-এরও বেশি বন্ধ আছে। তার মানে অর্ধেক ফ্যাক্টরি বন্ধ আছে। এটার কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের গ্যাস নেই, বিদ্যুৎও নেই। আচ্ছা, সেক্ষেত্রে মানে উৎপাদনে আসলে এটার তো একটা বড় ইম্প্যাক্ট পড়ছে। মানে সেটা কি আমাদের এই তৈরি পোশাক খাত বা এই যে রপ্তানি খাতে এটার মানে ইম্প্যাক্টটা আসলে কতখানি? বা আপনাদের এই উদ্যোক্তারা যে এই মিল কারখানা পরিচালনা করতে পারছেন না, বা এটার তো একটা বড় ইম্প্যাক্ট আপনাদের এই সেক্টরেও আছে, মানে সেটা আসলে আপনারা কাটাবেন কিভাবে? ইম্প্যাক্ট বলার আগে বলতে হবে আমাদের সেক্টরটা কত বড়। আমাদের টেক্সটাইলের RMG, আমাদের জিডিপি কন্ট্রিবিউশন হচ্ছে 13%, আর এক্সপোর্টের 85% আমরা করে থাকি। যদি আমাদের সেক্টরটা যদি সচল না থাকে, ইম্প্যাক্টটাকে আপনি ধরেই নিতে পারেন যেটা ছোটোখাটো ইম্প্যাক্ট হবে না। এখন দেখা যাচ্ছে শুধু আমরা না, স্টিল মিলগুলো বন্ধ হচ্ছে, আপনার রাইস মিলগুলো বন্ধ হচ্ছে, তারপরে আপনার পেপার মিলগুলো বন্ধ হচ্ছে। কিছুদিন পরে গভর্নমেন্টের টেন্ডার আসতেছে, আপনার বই খাতার বানাতে হবে স্টুডেন্টদের জন্য, সেটাও ওটা আপনার সমস্যায় পড়ে যাবে। তো এই সব কিছু যখন একসাথে হবে, তখন আমি মনে করি আমরা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারি, এমনও হতে পারে যেটা একটা স্টেট অফ ইমার্জেন্সিতে আপনি চলে যেতে পারেন। মানে এটা কি এতখানি হওয়ার আশঙ্কা আছে? এটা এতই প্রকট। এখন এটা হচ্ছে কি, ট্যাঞ্জেবল না, আপনি ধরে দেখতে পাচ্ছেন না। এটা যারা এটার মধ্যে জড়িত, যারা ব্যবসায়ীরা, তারা বুঝতে পারে। আমি মনে করি সরকারও কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক হেল্প দরকার, আমাদের অর্থায়নের দরকার,
আমাদের সচল করার জন্য গ্যাস বিদ্যুৎ এগুলোও দরকার। আর এগুলো যে এখন হঠাৎ করে হয়ে গেছে তা না, আমি বলবো যে বিগত সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো তাদের আশেপাশে তো অনেক বুদ্ধিজীবী ছিল, অনেক স্মার্ট মেধাবী লোক কাজ করেছে। তাহলে তারা এসেই যখন আপনার কাছে 500-1000 অ্যাপ্লিকেন্ট পড়ে আছে গ্যাস কানেকশনের জন্য, তারা এসেই এফএসআরইও বন্ধ করলো কেন, কন্ট্রাক্টটা ক্যান্সেল করলো কেন? আজকে ওটা থাকলে তো আমাদের গ্যাস সংকট হতো না। তো কিন্তু কেউ কারো কোনো জবাবদিহিতা নাই মনে হচ্ছে আমাদের দেশে। কেন, কে কী করলো, তো কার জন্য কী ক্ষতিটা হচ্ছে, এই জবাবদিহিতা আসলে কবে আসবে আমাদের দেশে আমি বুঝতে পারতেছি না। নতুন একটা রাজনৈতিক সরকার অল্প কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছে, মানে এই আপনাদের সমস্যাগুলো যে এত প্রকট আকার ধারণ করছে, মানে সেটি আসলে এই গভর্নমেন্টের কনসার্নে আপনারা দিচ্ছেন কিনা, বা গভর্নমেন্ট থেকে আসলে এই বিষয়ে কি বলা হচ্ছে? সরকারকে দোষ দেওয়ার কোনো সুযোগই আমি দিই না। তাদের 4 মাস বয়স। আপনার এই ইম্প্যাক্টটা তো হচ্ছে আজকে আপনি হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য পাস্ট, আপনি বিগতকালে কি করে আসছেন, তো তখন তো আপনি অবহেলা করছেন। আপনি ক্যাপাসিটি পেমেন্ট করছেন লক্ষ লক্ষ কোটি টাকা, বিদ্যুৎ প্রোডাকশন না করেই আপনি মানুষকে পেমেন্ট করেছেন পাওয়ার প্ল্যান্টকে। কেন, বিদ্যুৎটা নিয়ে যদি আপনি অর্ধেক দামে দিয়ে দিতেন তাহলেও তো আমাদের কিছু কাজে লাগতো। আমরা বাসায় কি করি, অতিরিক্ত খাওয়া হয়ে গেলে আমরা গরিবকে দিয়ে দিই। তা আপনি যখন পাওয়ারটার জন্য পয়সাই দিচ্ছেন, তাহলে আপনি রিডিউস রেটে দিতেন ইন্ডাস্ট্রিকে, ইন্ডাস্ট্রি বেনিফিটেড হইতো, কম্পিটিটিভনেস বাড়তো। কিন্তু আপনি ডিসিশন নিছেন পাওয়ারও নিব না, টাকাও দিব। এবং সেটা বোধহয় 16-17 হাজার কোটি টাকা বোধহয় আদানিকেই দেওয়া হয়েছে, সামিদকেও দেওয়া হয়েছে, বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছে। তো আমার প্রশ্নটা হলো, পাওয়ার যদি আপনাকে না মানে প্রোডাকশন করবেন না, না ডিস্ট্রিবিউশনও করবেন না, টাকা তো দিতেই হবে। মাইট অ্যাজ ওয়েল টেক ইট, এটা আমি নিয়ে আমি আমার মেম্বার মিলদেরকে একটু কম দামে দেই। তো ওটাও করা হয়নি। এখন আমার অর্থের সংকট, এক্সচেকারের কাছে টাকা নেই। তো এগুলো হচ্ছে সিদ্ধান্তর ব্যাপার। আর যারা সিদ্ধান্ত নিচ্ছে তারাও বা কেমনে সিদ্ধান্ত নিচ্ছে আমি জানি না। আমাদের মেইন স্ট্রিম সাপ্লায়ার ফর গ্যাস, সেখানে আপনি সার বসাচ্ছেন, আপনি আশুগঞ্জে বসান, আপনি যেখানে ভোলা গ্যাস পাওয়া গেছে ওখানে বসান, কারণ ওখান থেকে আপনি বস্তা করে সার নিয়ে আসতে পারবেন। আপনি বসাচ্ছেন ইন্ডাস্ট্রি যেখানে স্ট্রিম লাইন সেখানে বসাচ্ছেন। তো এইগুলো সিদ্ধান্তের ব্যাপার। এই সিদ্ধান্তগুলো কীভাবে হয়, এদের তো কোনোদিনও বিচার টিচার হয় না, হবেও না, বরঞ্চ আমাদেরই সমস্যাগুলো হয় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি সাম্প্রতিক সময়ে কয়েক দফা আসলে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের ঊর্ধ্বতনদের সাথে বৈঠক হয়েছে এই গ্যাস সংকট বা এই বিষয়গুলো, আসলে তাদের পক্ষ থেকে আসলে বার্তাটা কি আপনাদের প্রতি? ওনারা তো মাত্র প্রসেসটা স্টার্ট করেছেন। আজকে যে প্রতিশ্রুতি পেয়েছি প্রাইম মিনিস্টার সাহেবের সাথে দেখা করার পরে, এবং ওনার টিম, ওখানে আপনার কমার্স মিনিস্টার ছিলেন মুক্তাদির সাহেব, তিতুমির সাহেব ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার, আপনার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহেব ছিলেন, তারপরে আরও অন্যান্য গভর্নমেন্ট অফিসিয়ালসও ছিলেন। তো সেখানে ওনারা তো এগুলা জানে, সবই জানে, পদক্ষেপ নিচ্ছেন। তা আমাদেরকে বলেছেন যে এফএসসিরও ওনারা আরও 2টো অ্যাড করবেন এবং সেটা নিয়ে কাজ চলছে। তো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, আপনার সময় লাগবে। তো সেই সময়টাতে আমি সাস্টেনেবল থাকবো কি থাকবো না, আমি তো ডিফল্টার হয়ে যাচ্ছি। আমি শুধু ডিফল্ট হচ্ছি না, আমি তো ব্যাংকের ওষুধটা নিয়ে যাচ্ছি। তো পুরা ফাইন্যান্সিয়াল সেক্টরটাই কলাপস করার একটা সম্ভাবনা আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে উট পাখির মতো, আপনি দেখেও না দেখার মতো, বালির মধ্যে যেরকম উট পাখি মাথা ঢুকায় দেয়, যেহেতু কী হচ্ছে দেখে না, আমরাও কিন্তু অনেকটা এরকম আচরণ করছি। কিন্তু আলটিমেটলি এটার যে ইম্প্যাক্ট হবে, তখন মেবি ওটা আপনার খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়ে দাঁড়াতে পারে। আমরা একটু আপনাদের সেক্টর নিয়ে যদি আরও একটু আসি, আন্তর্জাতিক ক্রেতারা আসলে নির্দিষ্ট উৎসের সুতা ব্যবহার করতে বলে অনেক ক্ষেত্রেই, মানে সেক্ষেত্রে মানে এইটার আসলে কোনো সমাধান বা দেশীয় উৎস থেকে উৎসের সুতা বা আন্তর্জাতিক উৎসের সুতা, মানে এই জায়গার আসলে পার্থক্যটা কি, বা মানে এখানে আসলে কোনো জটিলতা তৈরি হচ্ছে কি না এই ব্যবসায়, এই ট্রেডে? হ্যাঁ, কিছুটা তো হচ্ছে। এখন বায়ার তো যেখানে সস্তা পাবে সেখানেই যাবে। এখন সস্তাটা কীভাবে সস্তা হয়, আপনি যদি বলেন আমরা কি কম্পিটিটিভ কি না, আমি বলবো আমরা ভেরি মাচ কম্পিটিটিভ। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরা এমন এমন প্রণোদনা দিয়ে সুতার প্রাইসটা এত নিচে রাখে যে তাদের সুতাটাই যাতে আগে বিক্রি হয়। এখানে তাদের কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে তারা তুলাটা তারা উৎপাদন করে, সেটা সম্পূর্ণ টাকাটা তারা পায়, ভ্যালু এডিশনটা তারা পায়।
তারপরে যে সুতা হচ্ছে সেখানেও ভ্যালুয়েশনটা তারা রিটেইন করে, তারপর তার মেশিনারি বিক্রি হচ্ছে, এখানেও তার সুবিধা, তার আর সবচেয়ে বেশি তার প্রয়োজন যেটা তাদের ইউথকে তারা অ্যাকোমোডেট করতে পারছে, জব ক্রিয়েট করতে পারছে। তো নিশ্চয়ই ওরা সব কিছুর সমন্বয় সুতার প্রাইসটাকে কম রাখতে পারলে তাদের নিশ্চয়ই কোনো বেনিফিট হয়। সেই বেনিফিটটাই আজকে আমরা বোঝাতে চেষ্টা করেছি, আমাদের দেশেও ঠিক একইভাবে বেনিফিট হবে। আমাদেরকে একটু সুযোগ দেন বোঝানোর। তো আমাদের পরবর্তী সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহে আমরা আবার বসবো, সেখানে আমরা প্রেজেন্টেশন দেব যে ওদেরকে ওদের সাথে যে ওরা যে প্রণোদনা প্যাকেজ আছে ওটাকে যদি আমরা অ্যাট পার আর লেভেল প্লেইং করতে চাই, আমাদের সরকারকে কি দিতে হবে এবং সেটার রিটার্ন কি হতে পারে, সে প্রেজেন্টেশনটা হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট উইক। মানে সেক্ষেত্রে এই মানে আপনি যেটি বললেন যে আসলে আপনারা সক্ষম মানে সে যেই চাহিদার যে মানের সুতাটা মানে সেখানে কি কস্ট ইফেক্টিভ হচ্ছে না আমাদের, মানে সেটি কি পলিসিগত সমস্যার কারণে? টোটালটাই তো পলিসিগত কারণ। আপনার পলিসি দিয়েই তো তারা তাদেরকে সাবসিডি দিচ্ছে, তাদের জমি ফ্রি, তাদের ওয়ার্কারদেরকে তারা বেতন দিয়ে আসতেছে সরকার। তো দিয়ে আসতেছে কেন? তাদের তো বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসন আছে আমি মনে করি না। অ্যাজ এ ব্যবসায়ী তারা আমাদেরকে পছন্দ করে না, আমি সেটাও বলবো না। আমি বলবো যে তারা তাদের ইকোনমি প্রোটেক্টিভ, তারা খুবই তাদের ইকোনমির ব্যাপারে তারা খুব প্রোটেক্টিভ এবং তারা কস্ট বেনিফিট নিশ্চয়ই অ্যানালাইসিস করছে, করে দেখছে কোনটা তার জন্য ভালো হয়। সেই জিনিসটা আমরা করি না আর কি, আমরা ওই জিনিসটা এক্সারসাইজ করি না। তবে আমাদের প্রাইম মিনিস্টার খুবই তৎপর এবং যা আগ্রহ ওনার দেখেছি বা যতটুকু উনি অ্যাটেনশন দিচ্ছে এরকম আগে দেখিনি আর কি, 17 বছরও দেখিনি আর কি। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা তো ওনাদের সাথে সময়ও পাই নাই এই মিটিং করবার জন্য। ওনারা আমাদেরকে মানে কি মনে করতো আমি জানি না। এখন তো ওনারাই সামলাবে। আমি মনে করি ওনাদেরকে অ্যাকাউন্টেবল করা উচিত। ওনারা কেন আমাদেরকে কথাটা শোনার সুযোগ দিত সেটা আমার মনে তো তাই করেনি। এই মুহূর্তে যদি একদম মোটা দাগে সরকারের কাছে আপনাদের এই টেক্সটাইল সেক্টরের জন্য কিছু নীতি সহায়তা চান, মানে মোটা দাগে কোন জায়গাগুলো আপনারা গুরুত্ব দিবেন? আমাদেরকে তো প্রথমে আমাদের ব্যাংকিং ব্যবস্থা ঠিক করে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের ইন্টারেস্ট রেটকে কন্ট্রোলে আনতে হবে। আর আমরা যে টাকা নিয়ে ব্যবসা করব, সরকার তো বড় করতেছে আপনার র্যান্ডমলি, আপনার যে বড়টা করছে সেই টাকাটা তো প্রবাহিত হওয়া উচিত আমাদের মধ্যে দিয়ে। কিন্তু আমরা যদি এই সরকার যদি ওই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে টাকা চোখ করে ফেলে, আপনার ব্যবসায়ের হাতে টাকা আসবে কোত্থেকে বা ইন্ডাস্ট্রির কাছে টাকা আসবে কোত্থেকে? তো টাকা নিয়ে টানাটানি হচ্ছে, কোনো সময় সার কেনার জন্য টাকা নিয়ে টানাটানি, কোনো সময় চাল ডাল গম কেনার জন্য, আবার কোনো সময় আমাদেরকে অর্থায়ন করার জন্য। তো আমাদের অ্যাকচুয়ালি মানি মার্কেটের টাকার ক্যাশ ফ্লোটা খুবই কমে গেছে আর কি বলতে পারেন। মানে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের কথা আপনি বলছেন, মানে এই জায়গাটা আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের দেখেন ইন্ডিয়াতে আপনি নতুন মেশিন কিনেন, আপনাকে এটাকে বলে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ফান্ড। এখন নতুন মেশিন কিনলে এত কম করে ফান্ড দিচ্ছে কেন? 1%-এ দিচ্ছে কারণ নতুন মেশিন আবার আপনাকে নিউ লাইফ দিবে, নিউ প্রোডাক্টিভিটি দিবে, যেটা হচ্ছে 50% থেকে 100% পর্যন্ত হায়ার। এবং আরও মজার জিনিস হচ্ছে সেখানে ইলেকট্রিসিটি কস্ট 30% লেস, কনজামশন অলসো 30% লেস। তো আমাকে ওই সুযোগটা যদি আমি না পাই তাহলে আমি ওদের সাথে অ্যাট পারে ফাইট করব কি করে? আমাকেও তো নতুন মেশিন কিনতে দিতে হবে। আমি আপনার মেশিন কিনেছি 20 বছর আগে, আমি গুড বরোয়ার, আমি ব্যাংকে টাকা ফেরত দিয়ে দিছি। এখন 20 বছর পরে আমার সম্পত্তি, গ্যাস কানেকশন, নলেজ, নো হাউ সব কিছু অনেক বেশি, 10 গুণ বলতে পারেন। তো আমাকে শুধু মেশিন কেনার সুযোগটা করে দেন। তখন যে আমাকে মেশিন কেনার জন্য টাকা দিয়েছেন, জমি কেনার জন্য টাকা দিয়েছেন, বিল্ডিং করার জন্য টাকা দিয়েছেন, কারেক্ট? এখন আপনি শুধু আমাকে মেশিন কেনার টাকা দেন, সেটা তো আমি পাচ্ছি না। আচ্ছা মেশিন পরে ওয়ার্কিং ক্যাপিটাল দিবেন, মূলধন, সেটাও তো পাচ্ছি না। তো আমি যদি ব্যবসায় করতে না পারি আমি ব্যাংকের টাকা ফেরত দিব কোর্ট থেকে? তো আপনি যে আমাকে প্রশ্ন করলেন এটা কি প্রকট? আসলেই প্রকট। মানে সেক্ষেত্রে এই ব্যাংকিং সেক্টরের তো আসলে আপনাদের অনেক বেশি সাপোর্ট দেওয়ার, ডেভেলপমেন্টে সাপোর্ট দেওয়া উচিত ছিল, ব্যবসা বাণিজ্যের বা শেয়ার মার্কেট থেকেও আপনাদের এই লং টার্ম ফাইন্যান্সের বিষয়গুলো আসার, মানে এই জায়গাগুলোতে অতীতে যা হয়েছে মানে সেটার আলোকে এখন কোনো পরিবর্তন কি দেখেন, বা মানে সেই রকম কোনো লক্ষণ যে আসলে ব্যবসা বাণিজ্য বান্ধব একটি ব্যাংকিং সেক্টর বা একটু সচ্ছল ব্যাংকিং সেক্টর, মানে সেই জায়গাটায় কতখানি পরিবর্তন দেখছেন? আর এখনও আমি রিফর্মগুলো নিয়ে হ্যাপি না।
আমি কিছু মন্তব্য করতে চাই, যেহেতু আমি ব্যাংকের সাথে ইনভলভ ছিলাম। যেমন ব্যাংকে আপনার রিফর্ম আসা উচিত একটা চেয়ারম্যানের টেনিওর, এগুলাকে পারিবারিক তন্ত্র হিসাবে ব্যাপারগুলো এরকম করে ফেলেছিল। একটা চেয়ারম্যান 15 বছর 17 বছর ধরে চেয়ারম্যান, তখন তো সে অনিয়ম করবেই। তারপরে সে যখন চেয়ারম্যানের পদ ছেড়ে দেয়, তখন তার স্ত্রীকে চেয়ারম্যান করে দেয়, সন্তানকে চেয়ারম্যান করে যায়। তো সেটা তো পারিবারিক তন্ত্রই হয়ে গেল। সেখানে রিফর্ম আসা উচিত। আপনি থাকবেন বিদেশের মাটিতে, চালাবেন ব্যাংক বাংলাদেশে, সেটাও হতে পারে না। আপনার মিনিমাম 180 দিন আপনার দেশের মধ্যে থাকতে হবে। আপনি ইসির চেয়ারম্যান হলে আপনার ফ্যামিলির সংজ্ঞা কিন্তু ব্যাংকে আছে। আপনার ভাই আবার চেয়ারম্যান হবে, তাহলে তো আপনি তো ব্যাংকটা দখলের মতোই হলো। এখানে আপনার এগুলোর রিফর্মের দরকার আছে। আরও রিফর্ম আছে, ধরেন আপনি ব্যাংক আমাকে যখন টাকা দেয়, একটা ক্লায়েন্টকে যখন টাকা দেয়, তখন একটা ওয়ার্কিং বা তার পেড আপ ক্যাপিটালের একটা পার্সেন্টেজ ধরে দেয় যে এর বেশি তুমি পাবা না, সিঙ্গেল ক্লায়েন্ট বড়োয়ার। তো তুমি যখন বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা দাও, তোমার বেলা এটা নাই কেন? আমি মনে করি সেখানেও থাকা উচিত। এখন ব্যাংকগুলো নিয়ে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে বন্ড কিনে এই করে সেই করে, আর কোনো ব্যবসা করছে না। বেশ কিছু ব্যাংক আছে তাদের ব্যবসার এক্সপোজার হচ্ছে লেস দেন 30%, 70% এক্সপোজার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে। জীবনে কখনো শুনে করেছেন যে বাংলাদেশ ব্যাংক প্রফিট করতেছে আর শিডিউল ব্যাংক লস করতেছে? এটাও তো দেখলাম, 24,000-25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক প্রফিট করে। ওদের কাজ তো প্রফিট করে না, তাদের কাজ হচ্ছে পলিসি করা, পলিসি রিফর্ম করা, ফেসিলিটেট করা, মনিটর করা, তারা প্রফিট করে। তো এই বার্তাগুলো আসলে বা এই যে কারেকশনগুলো আসার 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ডক্টর হাসান এস মনসুর গভর্নর হওয়ার পরে অনেকগুলো সংস্কারের উদ্যোগ এসেছে। আইএমএফের ঋণ যখন চলমান ছিল আগের কর্মসূচি, তখন অনেক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মানে এইগুলোতে কি ব্যাংকিং সেক্টর কোনো ঠিক হচ্ছে না, বা এত ক্রাইসিস কেন, বা এর মধ্যে আসলে এটার দায় কার? মানে কি মনে উনি হয় আপনার? একজন এল্ডারলি পার্সন, কিন্তু আমি মনে করি ওনার অ্যাকশনসগুলো ভালো ছিল না। প্রথমে উনি এসে যে মন্তব্যগুলো করলেন, এই ব্যাংক ভালো, ওই ব্যাংক ভালো, এটা ওনার করা উচিত ছিল না। মানুষ ট্রাস্টের উপরে ব্যাংক চলে, ব্যাংক রান হয়ে যায় আপনার একটা কথার উপরে, তখন মানুষ টাকা উইথড্র করে নেয়। যে একটা চলমান প্রক্রিয়া ছিল, মানুষ ব্যবসা করছিল, এলসি করছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপরে কি করলো উনি এসে আবার বিভিন্ন ব্যাংকে ফেভার করা শুরু করলো। একে টাকা পাঠাচ্ছে, ওকে পাঠাচ্ছে না, একে পাঠাচ্ছে, ওকে পাঠাচ্ছে না। আর টোটাল যে ব্যবসাটা আছে, ব্যবসাটাকে উনি বন্ধ করে টাকা জমানো শুরু করে উনি এই পেমেন্ট করেছে, ওকে টাকা ফেরত দিতে পেরেছে। এইগুলো ছিল ওনাদের একটা ক্রেডিট নেওয়ার একটা জায়গা। কিন্তু উনি যে ব্যবসাকে থমথম করে দিয়ে গেছে, বন্ধ করে দিয়ে গেছে। আপনার দেখেন, ব্যবসাকে, আপনার ইন্ডাস্ট্রিকে গ্যাস সাপ্লাই না দিয়ে সারকে দেওয়া হয়েছিল, এটাও তাদের একটা সিদ্ধান্ত ছিল। তো আজকে তো ওনারা চলে গেছেন 18 মাস পার করে বা 20 মাস পার করে। এখন ওনারা এমন একটা জিনিস করে দিয়ে চলে গেছেন, ওনারা থাকা অবস্থা পর্যন্ত ক্লিন ছিল, কিন্তু দোষটা এখন পড়তেছে সকলের। কিন্তু সেজন্য বলছি, আপনারা অ্যানালাইসিস করে দেখেন কার কোন অ্যাকশনের জন্য কি কারণ, কি ভুলটা হয়েছে, বা কি আজকের এই পরিণতিটার কারণটা কি। যেমন এফএসআরও বললাম একবার, যেটা আপনার বন্ধ করা উচিত ছিল না, আপনি করলেন। তারপরে আপনি এই যে গভর্নর সাহেব যে কাজগুলো করলো, সব ব্যবসা বন্ধ করে দিয়ে উনি রিজার্ভ বাড়াইছে। সেটা হয়তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশার ছিল, কিন্তু আপনি তো নিজের ব্যবসা বন্ধ করে দিতে পারেন না। ওয়ার্ল্ড ব্যাংকে আপনি বুঝাতে সক্ষম হন নাই, বা বিদেশি বরোইং আনতে পারেন নাই, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আমরা এই আলোচনায় আবার আসবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ স্টার বিজ ডায়ালগে। আমরা ফিরছি আলোচনায়। শওকত আজিজ রাসেল, আপনি যেমনটি বলছিলেন, আসলে এক্ষেত্রে আমরা যদি একটু রেফারেন্স টানি, যে শ্বেতপত্র একটি দেওয়া হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়, যেখানে ব্যাংক লুটের বা এই যে দেশ থেকে টাকা লুট, পাচার, এই জায়গাটায় একটা নেক্সাসের কথা বলা হয়েছে। ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আমলা, এই ত্রিপাক্ষিক একটা নেক্সাসের মাধ্যমে আসলে এই লুটপাট বা পাচার, এই জিনিসগুলো
হয়েছে এরকম তথ্য শ্বেতপত্রে আমরা দেখেছিলাম। তো সেই জায়গাটা থেকে তো আসলে একটা বড় অংশের দায়, একটা বড় দায় আসলে ব্যবসায়ীদের উপরেও বর্তায়। বিগত আমলগুলোতে ব্যবসায়ীরা অনেক নৈতিক অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া বা সেই চেষ্টাটা করা বা এইগুলোর সাথে জড়িত থাকা আর কি। মানে সেই প্রবণতা কি বন্ধ হয়েছে বা এই জিনিসগুলো কি বিচারের আওতায় আসছে বা কোনো আমরা কি ওই টেন্ডেন্সি থেকে বের হইতে পারছি বা মানে কি মনে হয় আপনার? দেখেন, ব্যবসায়ীদের মধ্যে দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আপনার অসৎ ব্যবসায়ী, আরেকটা হচ্ছে সাধু ব্যবসায়ী অথবা সৎ ব্যবসায়ী। তো একটা ব্যবসায়ী গ্রুপের তো প্রবণতা থাকবেই লুটিং করার বা অনিয়ম করার। কিন্তু আপনি যদি আপনার প্রশ্নটাকে যদি আনসার করতে চাই, আমি নিজে চাক্ষুষ প্রমাণ যে কিভাবে প্রশাসন হেল্প করেছে আপনাকে ব্যাংক দখল করতে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে, লিজিং কোম্পানি দখল করতে, অবৈধভাবে শেয়ার কিনতে। একটা পরিবারের সংজ্ঞা আছে যে কত পার্সেন্ট আপনি শেয়ার কিনতে, ওটাকে ভঙ্গ করতে। এই সব কিছু তো আমরা দেখেছি। আপনার হোটেলের ভিতরে গিয়ে প্রশাসন ব্যাংক দখল করলো, বললো তোমরা রিজাইন করো। তারপরে ইউসিবিএল ব্যাংক কীভাবে দখল হলো, এসআইবিএল কীভাবে দখল হলো, আইএফআইসি কীভাবে দখল হলো, ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, সে তাকেও দখল করে নিয়ে এলো। তো এইগুলো তো আমরা নিজের চোখেই দেখেছি, উইটনেস করেছি, পত্রপত্রিকাও পরবর্তীতে এসছে। তো আর যখন হচ্ছিল তখন তো সরকার আর ব্যবসায়ী দুজনে তো মিলেমিশেই করেছে। তো এগুলো যাতে অদূর ভবিষ্যতে না হয়, এই জন্য আমি মনে করি রিফর্মটা এখনই হওয়া উচিত। আমি তো কিছুটা আলোকপাত করেছি যে চেয়ারম্যানের টেনিওর, অমুকের টেনিওর, এগুলার সাফল যাতে হয় সময় মতো, একটা ডিসিপ্লিন যাতে আসে। এবং বাংলাদেশ ব্যাংক তো সবসময় অডিট করে, এটাই তাদের কাজ, বছর শেষে তারা অডিট করে। তো তাদের অডিট ফেল করেছে। তো যদি তাই ফেল করে, তারা নামে বেনামে, দোকানদারের নামে, চাকরের নামে, এমপ্লয়ীদের নামে লোন করেছে, তো তাইলে তাদেরকে ধরছে না কেন? তারা তো আছে এখনো। আর আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি এবার দিতে না পারেন, আমি আপনাকে বলে গেলাম আপনার স্টেজে, এটা আবার রিপিট হবে। মানে সে আশঙ্কাটা থাকছে। এটা হয়তো 1 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু সে আশঙ্কাটা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের যেই বডিগুলো আপনাদের, বিশেষ করে আমরা যদি এফবিসিসিআইয়ের কথা দেখি, যে সেখানেও অনেক ধরনের রাজনীতিকরণ হয়েছে, যেই কারণে আবার একটা পক্ষের ব্যবসায়ীদের কাছ থেকে আমরা অভিযোগ শুনি, যেই কারণে আসলে তাদের সমস্যাগুলোর সমাধান ওইভাবে আসেনি বা ব্যবসায়ীদের স্বার্থে বা ব্যবসা বাণিজ্যের স্বার্থে যে কাজটা এই এফবিসিসিআইয়ের মতো সংগঠনগুলোর করার কথা ছিল, সেই জিনিসগুলো হয় না। কিন্তু আমরা এখনও দেখছি আসলে অনেক দিন ধরে এফবিসিসিআই একটা নেতৃত্ব শূন্য অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। মানে এটা আর তো এটারও তো একটা ইম্প্যাক্ট আছে, মানে সেটা কতখানি খারাপ আমাদের এখন জন্য? প্রশাসন দোষ দিচ্ছে যে ব্যবসায়ীরা লিটিগেশনে আছে, কেস করছে, ইলেকশন করতে পারবে কি পারবে না, একটা দ্বন্দ্ব, সে আগের 2 টার্ম ছিল, 3rd টার্ম করতে পারবে না। আমি মনে করি যতটুকু সংস্কার হয়েছে, আরও করার সুযোগ আছে, এটা ভালো সংস্কার। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী এটা হাইকোর্টে চলে যাচ্ছে, লোয়ার কোর্টে চলে যাচ্ছে। তো ওগুলোকে ভ্যাকেট করা কিন্তু সরকারের সদিচ্ছার অভাব। আপনার যদি সরকার চায়, ওগুলো একদিনে ভ্যাকেট করে দিয়ে ইলেকশনটা দিয়ে দিতে পারে। এখন সেখানে আর মনে হয়, এখন তো মাত্র বয়স 4 মাস, হয়তো প্রশাসনও নাই। এখন প্রশাসন দিয়ে যদি এখানে আপনার মনোযোগ দেওয়া হয়, ভ্যাকেট করে দিয়ে ইমিডিয়েটলি ইলেকশনটা দিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আমরা আপনিও মনে হয় এবার এফবিসিসিআই নির্বাচনে সভাপতি হিসেবে অংশ নেওয়ার একটা ইচ্ছা পোষণ করেছেন, আমরা এরই মধ্যে জানছি আর কি। মানে সেই নির্বাচনটা আসলে মানে কি বুঝতে পারছেন যে আসলে কবে নাগাদ হতে পারে, বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই বিষয়ে আপনাদের কোনো বার্তা আছে কিনা, কোনো লক্ষণ দেখছেন কিনা, বা কি অবস্থা? এফবিসিসিআইয়ের আমি একজন অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট। আর সেখানে যদি ইলেকশনটা করতে হয়, আপনাকে আগে 2টো ইলেকশন কন্ডাক্ট করতে হবে। সেটা হচ্ছে চেম্বার গ্রুপ, ওদের ইলেকশনটা করাইতেই হবে। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশন গ্রুপ। তো ওখানেই আপনার কোর্ট কাচারিগুলো চলছে। ওদেরটা কমপ্লিট হওয়ার পরে আপনার তফসিলে আপনার ওদের ভোটার লিস্টে আসবে। এন্টায়ার প্রসেসটা অনেক লম্বা। ওদেরটা সম্পন্ন হবে, মনে করেন আজকে যদি লিটিগেশন বন্ধ হয়ে যায় বা এটা সলিউশন হয়ে যায়, কালকে থেকে ওদের প্রসেসটা শুরু হবে। তারপর ওরা ভোটার লিস্টে যাবে, তারপরে গিয়ে এফবিসিসি ইলেকশন হবে। তো
এটা অনেক আগেই আমি মনে করি উচিত। তবে আমরা মুক্তাদ্দি সাহেবকে বলেছি যে আপনি অ্যাটর্নি জেনারেল আর আপনার মন্ত্রীকে আপনি এঙ্গেজ করেন, যেগুলো ভ্যাকেট করে ইলেকশনটা দিয়ে দেওয়ার জন্য। তো ওটা যদি হয় তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবার একটু ব্যবসার পরিবেশ নিয়ে আসি। অনেক চেষ্টা আমরা দেখেছি, বিশেষ করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে এক এক সময় আসলে এক একভাবে সামনে এসেছে, এই ওয়ান স্টপ সার্ভিস হয়ে যাচ্ছে, এই ব্যবসা সব দ্রুত হয়ে যাচ্ছে, সব আধুনিকায়ন হয়ে যাচ্ছে, লাইসেন্সের জন্য আর জটিলতা হবে না, এরকম কয়েকদিন পরপরই আমরা দেখি বিভিন্ন সংস্থা থেকে এই ধরনের ডিক্লারেশন আসে। এবার বাজেটেও আমরা দেখেছি যে অনেক এগুলো সহজীকরণ করা বা এক ছাতার নিচে নিয়ে আসা। আসলে বাস্তব অভিজ্ঞতাটা কি আপনাদের? এইগুলো তো বলা, কিন্তু একেবারে হচ্ছে না যে তা না, প্রতিনিয়তই হচ্ছে। আবার এই প্রসেস ডিরেগুলারেশন করতে গিয়ে আপনার জটিলতাও বাড়ছে কিন্তু, কারণ বুঝে করা এক জিনিস, না বুঝে করা আরেক জিনিস। মনে করেন এফওসি বলা হচ্ছে, যেটা আমরা ডিরেগুলেট করলাম, মানে ফ্রি অফ কস্ট, যেটা আপনার আগে মিনিমাম 30% ভ্যালু এডিশনের রিকোয়ারমেন্ট ছিল, সেটা এখন নেই। এখন অসাধু ব্যবসায়ীরা ঢালাওভাবে ফ্যাব্রিক ইম্পোর্ট করে খোলা বাজারে ছেড়ে দিচ্ছে। তো তাহলে এখানে ডিরেগুলেশনটা কিন্তু আমার কাজে লাগছে না। তো এটা যেখানে প্রযোজ্য সেখানেই করা উচিত। তো কিছু বোধহয় ভুল ত্রুটি হচ্ছে, বাট ওভারঅল আমি মনে করি যদি করতে পারে আস্তে আস্তে হলেও হোক। আপনার এনবিআর-এর যে অটোমেশন বলেন, এইগুলো অনেক সময় জটিলতা। আপনার অটোমেশনের SMS আসতেও টাকা পাঠাইতে হয়, নাহলে অটোমেশনের SMS আসে না। ওই যে ওটিপি যেটাকে বলা হয়, সেটার কথাই বলছি আর কি। ওখানে একটা লোক থাকতে হয়, 500 টাকা 1000 টাকা দিলে আপনার SMS-টা আসে, নাহলে আসে না। মানে এই রাজস্ব সেক্টরে আসলে মানে অভিজ্ঞতাটা কেমন আপনাদের? মানে কোনো এই রিসেন্ট যেই সংস্কারের কথা তো আসলে বড় বেশ IMF-এর শর্ত দেখি বা দেখি, গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের একটা টার্ম আমরা দেখলাম, সেখানেও বলা হয়েছে যে অনেক সংস্কার হচ্ছে এগিয়ে। মানে আসলে অভিজ্ঞতা কি, চেঞ্জ কি কিছুটা এসেছে? আমাকে দিয়ে আমি বলি, আমি গত বছর যতটুকু রাজস্ব দিয়েছিলাম, এবছর তার অর্ধেকও দিতে পারবো না। আমার বুকস তা বলে না, কারণ আমি এবছর ওই ভলিউমের ব্যবসা করতে পারিনি। এবার আমার মেম্বার মিল, এই যে 300-350 মিল, কেউ 15 কোটি, কেউ 18 কোটি, কেউ 20 কোটি টাকা দিত, তো বন্ধ অবস্থা সেটা দেবে না। তো রাজস্বর যে আপনার জল্পনা কল্পনা, আমি মনে করি আমরা একটা স্বপ্নপুরীতে আছি। উই আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। এখানে এভাবে আপনার রাজস্ব আদায় করা যাবে না। আপনার যদি ইন্ডাস্ট্রি বন্ধ থাকে, আপনি রাজস্ব কালেক্ট করবেন কার থেকে? আর যেটা ইম্পোর্টের থেকে আপনি পাচ্ছেন, আপনি ইন দ্য প্রসেস ইউ আর বিকামিং ইম্পোর্ট বেসড ইকোনমি। তো আপনি যদি ক্রমশ ইম্পোর্ট বেসড ইকোনমি হয়ে যান, তাহলে আপনার তো এই আপনার আর রেভিনিউ থেকে কালেক্ট করবেন, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবেন। কারণ সবই যদি ইম্পোর্ট করতে হয়, আপনার টাকা আসবে কোথায়? আপনার টাকা তো রেমিটেন্সে যেটা আসে, সেটা কিন্তু আমরা খেয়ে পরে ডিপ্লিট করে ফেলি। ওটা কিন্তু ইঞ্জিন খুব একটা ঘোরায় না। ওটা কারো বাবা, কারো মা, কারো বোন, ওরা খাচ্ছে, চার দোকানে গল্প করছে, বৃদ্ধ, ওদের কাজে লাগছে। কিন্তু রিয়েল ইকোনমিতে আপনার ইন্ডাস্ট্রি রেভুলেশন যেটা ছিল আমাদের হয়েছে পিরিয়ডে, ওটাকে ফেরত আনতে হবে। এমনি করদাতা বান্ধব পরিবেশ বা আধুনিকায়নের সুবিধা আপনারা আসলে কতটুকু পাচ্ছেন? কর দিতে আমার কোনো সমস্যা নেই। আমার যদি লাভ হয় বা প্রফিট হয় বা পলিসি সাপোর্ট থাকে, তাহলে কর দিতে কোনো সমস্যা নেই। যেমন আপনাকে একটু আগেই বলেছিলাম যে হ্যাঁ, আপনি পরিশোধিত মাল থেকে যদি কাঁচামালের দাম কম হয়, তা আমি কর দেওয়ার সুযোগটি পাইলাম না, আমার তো প্রোডাকশনই বন্ধ, আপনি তো ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন। তো সেটা হয়তো অ্যানাদার সেক্টর, আরেকদিন গল্প হবে। কিন্তু এরকম পলিসি থাকলে তো আপনি কর দেওয়ার জায়গাও থাকবে না। আর ইম্পোর্ট করে কতদিন আপনি টিকবেন? ইম্পোর্ট করে তো আপনার যে টাকাগুলো আছে, রিজার্ভগুলো আছে, ওগুলোও ডিপ্লিট হয়ে যাবে অনবরত যদি ইম্পোর্টই করতে থাকেন। আর এক্সপোর্ট তো আপনার কমে যাবে। এক্সপোর্ট কমে যাবে, যেমন অঙ্কটা এরকম কাজ করে, আপনার $100 যেটা আগে আপনার এলসি আসতো, এখন $70 আসবে। $30 ওরা এফওসিতে নিয়ে আসবে। মানে ডিরেক্টলি ওরা ইন্ডিয়াকে পে করে দিবে সুতার জন্য, ডিরেক্টলি ওরা পে করে দিবে হংকংকে জিপার আনার জন্য, বাটন আনার জন্য, অ্যাক্সেসরিজ আনার জন্য। ওই 30 বা 40% আপনার চোখে দেখলেন না, তাহলে আপনার কত টাকা দেখলেন? $70। এই $70 মানে হচ্ছে আপনার $40 বিলিয়ন 30-তে নেমে যাবে, হয়তো আরও কমে যাবে। যেখানে আমরা স্বপ্ন দেখছি 60, 70, 100, সেটা আমি মনে করি
উল্টা হচ্ছে এখন। আর এমনি এই যে আমরা প্রায় ব্যবসায়ীদের কাছ থেকে কিছু অভিযোগ শুনি, লাইসেন্সিং প্রসেসগুলো খুব জটিল, এবং মানে আমলাতন্ত্রের একটা মানে আমলাতন্ত্রটা আসলে কিভাবে ফেস করছেন আপনারা? হ্যাঁ, ওনাদেরকে আমরা বুঝাতে গেলে ওনারা সবই বুঝেন, একটুক আমরা বুঝি, কিন্তু ওনাদের প্রসেসটা স্লো। অনেকে ভয় পান যে আমি তাড়াতাড়ি যদি কিছু সিদ্ধান্ত নিই এটার আবার আরেকটা গ্রুপ আমার পেছে লেগে যাবে। অনেকে মনে করেন আচ্ছা এটা পরে দেখা যাবে। এই জিনিসটা আমাদের একটা মাইন্ডসেট আছে, আমরা ওই যে ডায়নামিক ডিসিশন মেকিং প্রসেসটা আমাদের ওনাদেরকে এম্পাওয়ার করা হয় নাই। সেটা যদি করা হয় আমি মনে করি যে ওনাদেরকে রিওয়ার্ড করার একটা সিস্টেম থাকতে হবে। সবসময় যে ওনাদেরকে দোষ দিব তাহলে ওনারা কিন্তু ওই যে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে যাবে না। আপনার স্টার্ট করেন আমলাদেরকে রিওয়ার্ড করার, তাদের একটা ভালো সিদ্ধান্তের জন্য, দেখবেন আস্তে আস্তে আমাদের মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে যাবে। এমনিতে সরকারি সেবায় হয়রানি, ঘুষ, দুর্নীতি মানে এটার তো অনেক দীর্ঘদিনের অভিযোগ, সেটি কি কমছে নাকি? এটা আমরা যারা ব্যবসা করি আমরা আমাদের একটা প্যাকেজ ডিলের মধ্যে নিয়ে আসছি, যেটা থাকবেই। এটাকে আমরা আমাদের কস্টিংয়ে ঢুকাই ফেলাইছি, সুতরাং আমাদের মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। আর যারা বিদেশ থেকে আসবে, যাদেরকে আপনি ওয়েলকাম করতেছেন যে ফরেন ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশে, তারা এগুলো পছন্দ করে না। যার কারণে তারা এখানে ইনভেস্টও করতে চায় না। ইনভেস্ট করবে কেন? আপনি কি তাকে বলতে পারবেন যে আগামী 10 বছর তোমার বিদ্যুৎ এই রেট থাকবে, গ্যাস এই রেট থাকবে? ও কি কারণে আপনি এখানে ইনভেস্ট করবে এত বড় ভার্নাবিলিটি নিয়ে, এত অনিশ্চয়তা নিয়ে? আমি হলে তো করতাম না আরেক দেশে যেখানে আমাকে কোনো গ্যারেন্টি নাই। আপনার যখন প্লেন ভর্তি করে ডক্টর ইউনূস সরকার বিদেশিদেরকে নিয়ে আসলো, ওদের প্লেন ছাড়ার আগেই তো আপনি গ্যাসের দাম ডাবল করে দিয়েছেন। তো ওরা তো বলবে আরে বাবা এক দেশে আসছি বিনিয়োগ করতে, আজকে সকালে তো পত্রিকায় দেখি গ্যাসের দাম ডাবল। একটু প্লেনে উঠে যাওয়ার পরে করতেন। তো এই দেশে এত অনিশ্চয়তার মধ্যে কে ব্যবসা করবে? বরঞ্চ আমরা যারা আছি, যারা পাগল ব্যবসাতে ইনভেস্ট করে ফেলছি, যত টাকা কামাইছি সেটা আবার মেশিনে ঢুকাইছি, আমাদেরকে নিয়ে ভাবেন, আমরাই আপনার ইকোনমি ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। মানে সেই যে পরিবর্তনের কথা আপনি বলছেন, মানে সেই জায়গায় আসলে তো আমরা যতটুকু বুঝি একটা বড় রাজনৈতিক সদিচ্ছা দরকার বা রাজনৈতিক টেন্ডেন্সি দরকার যে আমি এই জায়গাগুলো ঠিক করব, যেহেতু জনগণের ভোটে রাজনৈতিক সরকার গঠন এবং তারই আসলে এই ক্ষমতা, সক্ষমতা আমরা যেভাবেই বলি সেটি থাকে। তো সেই ধরনের রাজনৈতিক সদিচ্ছা দেখছেন কিনা আসলে? আমি এই কয়েকদিন ঘোরাফেরা করার পরে যা দেখছি যথেষ্ট সদিচ্ছা আছে, কিন্তু তাদের কারো কাছে কিন্তু আলাদিনের চেরাগ নাই। এখন আমি দোষটা দিব কাকে? তবে হ্যাঁ, উই রেজ আওয়ার ভয়েস। আমরা চাই ওনাদেরকে সাজেশন রাখতে। যেমন আজকে একটা পিএমকে আমি সাজেস্ট করেছি যে দেখেন আমাদের এত বড় সেক্টর, 85% এক্সপোর্ট, জিডিপি এত বড়, আর আপনি বলছেন টাকার সংকট। যদি টাকার সংকট হয়, আমার 400 কোটি টাকা লাগে একটা স্পিনিং মিল চালাতে, ওয়ার্কিং ক্যাপিটাল, এটা 50-এ চলে আসবে। কেমনে? আপনি তুলার ওয়্যারহাউসটা করে দেন, সেন্ট্রাল ওয়্যারহাউসটা বাংলাদেশে করে দেন, এটা এখন ট্রান্সশিপমেন্ট হয়ে আসে, অন্য দেশে হয়। তো সবখানে রেখে আমার কস্ট বাড়ছে। আর বহির্বিশ্ব যদি আমার এখানে তুলা মজুত করে, আমি আজকে টাকা দিলাম, কালকে পেয়ে গেলাম। আর এখন যদি আমি আমেরিকা থেকে তুলা আনি, আমি এটা 180 দিন পরে ফেরত পাবো, এটাকে সুতাতে কনভার্ট করার পরে। তখন আমি 30 দিনের মধ্যে টাকাটা ফেরত পেয়ে যাব। তাহলে আপনার রিকোয়ারমেন্ট কমে গেল না? তো এই 9 লক্ষ কোটি টাকা বাজেটের মধ্যে যদি নাম্বার 1 প্রায়োরিটিতে কিছু পড়ে, আমি মনে করি এই কটন ওয়্যার হাউসটা আমাদের নাম্বার 1 পড়ে। কারণ এটা আমাদের এত বড় সেক্টর, এখানের জন্য আপনি একটা টিনের শেড করতে অসুবিধা হয়? আমি মনে করি এটা হওয়া উচিত না, এটাতে প্রাধান্য দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে আপনার মতামত তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।